নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকের দিনে মার্কেটে তো রকেটের মতো তেজি দেখতে পাওয়া গেছে। এই একদিনে নিফটি ফিফটি 873 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। যেই নিফটি দুদিন আগেও এই 22,000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, আজকের দিনে দেখতে পাচ্ছেন এই 24,000-এর ওপরের হাই লাগিয়েছে। আর শুধুমাত্র নিফটি নয়, আরো অন্যান্য ইন্ডেক্সেও হেভি তেজি দেখতে পাওয়া গেছে। যেমনটা বিএসসি সেন্সেক্স দেখতে পাচ্ছেন প্রায় 4% বাড়া 3,000 পয়েন্টের কাছাকাছি তেজি এসেছে। এবং সব থেকে ভালো পারফর্ম করেছে আজকে নিফটি ব্যাংক। এই নিফটি ব্যাংক দেখতে পাচ্ছেন 5.67% বাড়া, এখানেও এই 3,000 পয়েন্টের কাছাকাছি তেজি দেখতে পাওয়া গেছে। তো এই যুদ্ধের পরে নিফটি ব্যাংক এইখানে যে পতন এটা একটু বেশি ছিল এবং এখানে রিকভারিও এসেছে একটু বেশি। আর শুধুমাত্র এই ইন্ডেক্স ওয়াইজ নয়, যে সমস্ত স্টক এই যুদ্ধের কারণে বেশি পড়ে গিয়েছিল সেগুলোতে যদি দেখেন আজকে কিন্তু সব থেকে বেশি রিকভারি এসেছে। তো কি কারণে আজকের দিনে মার্কেট এতটা বেশি বেড়েছে সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। তবুও চলুন ব্যাপারগুলো কি হয়েছিল একবার দেখে নিই। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প এই এপ্রিলের 7 তারিখে 8 PM এ ইরানের উপর বড় অ্যাটাক করবেন এটা বলে ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিয়েছিলেন। মানে আজকে যে ভোর 5:30 সেই সময় করে এই যে অ্যাটাক সেটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হয়নি। বরঞ্চ তার কিছুক্ষণ আগেই এই ইউএস এবং ইরান এরা দুজনে মিলে 2 সপ্তাহের জন্য এই যে সিজ ফায়ার সেখানে এগ্রি হয়ে গেছে। অর্থাৎ এই যে যুদ্ধ সেটা আপাতত বন্ধ হয়েছে। এরপরে এই দুটো দেশের মধ্যে বিভিন্ন ব্যাপার নিয়ে নেগোসিয়েশন চলবে। দেখতে পাচ্ছেন এই এপ্রিলের 10 তারিখে এই পাকিস্তানের যে ইসলামাবাদ রয়েছে সেখানে ডাইরেক্ট টক শুরু হবে। আর এই ইরান তারা আমেরিকার সামনে 10খানা ডিমান্ড রেখেছে। এই 10খানা ডিমান্ড মানলেই তবে কিন্তু ইরান তারা এই যে যুদ্ধ সেটা পার্মানেন্টলি বন্ধ করবে। তবে আবারও বলে রাখছি, এই যে যুদ্ধ সেটা কিন্তু এখনো পার্মানেন্টলি বন্ধ হয়নি, শুধুমাত্র হল্ট হয়ে রয়েছে। যদি ধরুন এই যে ডিমান্ড গুলো রাখা হয়েছে সেগুলো দুটো পক্ষ মেনে নিতে না পারলো, তাহলে কি হবে? তাহলে এই যে যুদ্ধ সেটা আবার কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো এই যে রিস্কটা এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর এই ইরান তারা কি কি ডিমান্ড রেখেছে চলুন দেখে নি। এর আগেও অনেকবার আলোচনা করা হয়েছে, দেখতে পাচ্ছেন নন অ্যাগ্রেশন প্যাক্ট বিটুইন দ্য ইউএস এন্ড ইরান। তো এই অনাক্রমণ যে চুক্তি সেটা সাইন করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউশন অফ ইরান কন্ট্রোল ওভার দ্য স্টেট অফ হরমুজ। মানে স্টেট অফ হরমুজ এটার উপর শুধুমাত্র এই ইরানেরই কন্ট্রোল থাকবে। রিকগনিশন অফ ইরানস নিউক্লিয়ার এনরিচমেন্ট রাইট। এই ইরান তারা যে নিউক্লিয়ার এনরিচমেন্ট করছে সেটা তাদের অধিকার এবং আমেরিকাকেও ইরানের এই যে অধিকার সেটা মেনে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন লিফটিং অফ অল প্রাইমারি ইউএস স্যাংশন। এই ইরানের উপর এই আমেরিকা বিভিন্ন স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে, সেগুলো সব তুলে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন লিফটিং অফ অল সেকেন্ডারি স্যাংশনস অ্যাফেক্টিং থার্ড পার্টি কান্ট্রিজ। মানে এই যে থার্ড পার্টি কান্ট্রি রয়েছে যাদের উপর বিভিন্ন স্যাংশনের এফেক্ট পড়তো সেগুলো তুলতে হবে। তো এই থার্ড পার্টি কান্ট্রিজ এর উপর স্যাংশন কিভাবে লাগু হতো? এই আমেরিকা কি করে দিয়েছিল, যে সমস্ত দেশগুলো এই ইরানের সঙ্গে ব্যবসা করতো তাদের উপরেও স্যাংশন লাগিয়ে দিয়েছিল। তো ইরান দাবি করেছে সেই যে স্যাংশন সেটাও তুলে নিতে হবে। তারপরে এই ইউএন সিকিউরিটি কাউন্সিল এরা এই ইরানের বিরুদ্ধে যে সমস্ত প্রস্তাবগুলো সামনে রেখেছিল সেইগুলো সব টার্মিনেট করতে হবে, মানে মুছে ফেলতে হবে। তারপরে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যারা এই নিউক্লিয়ারের ব্যাপারটা দেখে থাকে তারাও এই ইরানের বিরুদ্ধে যে সমস্ত রেজলিউশন বা প্রস্তাবগুলো এনেছিল সেইগুলো সব মিটিয়ে ফেলতে হবে, মানে শেষ করে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে পেমেন্ট অফ কম্পেনসেশন টু ইরান ফর ড্যামেজ। এই যুদ্ধে ইরানের যা কিছু ক্ষতি হয়েছে সেই সব কিছুর ফুল পেমেন্ট করতে হবে। তারপরে উইথড্রল অফ ইউএস কমব্যাট ফোর্স ফ্রম দ্য রিজিয়ন। তো এই বিভিন্ন এলাকায় যেখান থেকে এই আমেরিকা ইরানের উপর অ্যাটাক করছে সেই সমস্ত এলাকাগুলো থেকে আমেরিকার যে সেনাবাহিনী সেইগুলো সরিয়ে ফেলতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সিসেশন অফ ওয়ার অ্যাক্রস অল ফ্রন্ট ইনক্লুডিং কনফ্লিক্টস ইনভলভিং ইরান ব্যাকড গ্রুপ সাচ অ্যাজ হেজবুল্লাহ ইন লেবানন। তো এই লেবাননের উপরেও যে অ্যাটাক সেটা বন্ধ করতে হবে, এটাও ইরান দাবি রেখেছে। আর এই সিজফায়ার কি সংক্রান্ত হয়েছে যে ইরান তার এই স্টেট অফ হরমুজ এটা আবার খুলে দেবে। আর এটা তো বোঝা গেল ইউএস এবং ইরান তার এই সিজফায়ারে রাজি হয়েছে। আর এর মধ্যে আরো একটা পক্ষ রয়েছে যারা এই যুদ্ধ শুরুর জন্য প্রধান দায়ী, তারা কি বলছে? এই যে ইসরায়েল। তো এখানে দেখতে পাচ্ছেন ইসরায়েল তারাও এই যে 2 উইকের সিজফায়ার তার একটা পার্ট। এই নেগোসিয়েশনের জন্য এই ইসরায়েল তারাও এই ইরানের উপর অ্যাটাক করা এই 2 সপ্তাহের জন্য বন্ধ করবে। আর এই সব কিছুর কারণে যদি দেখেন আমাদের যে মেন ইন্ডিকেটর রয়েছে এই ক্রুড অয়েল, এখানে আজকে হেভি ক্র্যাশ দেখতে পাওয়া গেছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ডব্লিউটিআই ক্রুড এটা প্রায় 18% কাছাকাছি ডাউন, এবং এই ব্রেন্ট ক্রুড এটাও দেখতে পাচ্ছেন 16.5% উপরে ডাউন। তো এই সিজফায়ার ঘোষণা হওয়ার পরেও যদি ক্রুড অয়েলের প্রাইসে ক্র্যাশ না আসতো তাহলে কি হতো? হয়তো মার্কেট সাময়িকভাবে বাড়তো, কিন্তু এই যে তেজি সেটা টিকতো না। কিন্তু এই যে অয়েল প্রাইস এটা নিচে পড়ে দেখতে পাচ্ছেন কনসলিডেট করছে, তো এটা কিন্তু ভালো ব্যাপার। এবং এই কারণেই আমাদের যে মার্কেট সেখানে ভালো তেজি আজকে ফিরে এসেছে। তবে আবারও বলছি, এই যে যুদ্ধ সেটা বন্ধ হয়নি, পুরো দমে বন্ধ হয়নি। বিভিন্ন ধরনের ছোটখাটো স্ট্রাইকের খবরও শুনতে পাবেন। যেমন এই ইরান তারা কি দাবি রেখেছিল যে লেবানন এদের উপর আর অ্যাটাক করা যাবে না, কিন্তু দেখতে পাচ্ছেন এই সিজ ফায়ারের পরে এই ইসরায়েল তারা আবার একটা বড় স্ট্রাইক লঞ্চ করে দিয়েছে এই লেবাননের ওপরে। তো এটা একটা খারাপ খবর।
এবং তারই সঙ্গে সঙ্গে আজ বিকালেরই খবর, এই ইরানের কিছু এনার্জি সাইটের কাছাকাছি কিছু এক্সপ্লোশনের খবরও শোনা গেছে। যদিও সেই এক্সপ্লোশন কি থেকে হয়েছে সেটা কিন্তু এখনো সামনে আসেনি। এবং তারই সঙ্গে সঙ্গে ইরান তারা এই ব্যাপারে ওয়ার্নিংও দিয়ে দিয়েছে। কিসের ব্যাপারে? যে স্টেট অফ হরমুজ এটা দিয়ে কোনো জাহাজকে যেতে গেলে তাদের পারমিশন এটা কিন্তু নিতেই হবে। পারমিশন ছাড়া কোনো জাহাজ কিন্তু এমনি যেতে পারবে না। যদি তাদের পারমিশন ছাড়া কোনো জাহাজ এই স্টেট অফ হরমুজ এটা দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেই সমস্ত জাহাজগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। মানে ইরান বলতে চাইছে আমরা স্টেট অফ হরমুজ এটা তো খুলে দিয়েছি, কিন্তু যারা জাহাজ নিয়ে যাবে আমাদের থেকে পারমিশন নিয়েই তারপর নিয়ে যাও। মানে বুঝতেই পারছেন এখন এই যে সিজফায়ার চলছে তার মধ্যে অনেক কিছু শর্ত রয়েছে, অনেক কিছু জিনিস মেনটেন করে চলতে হবে। তো মূলত এই সিজফায়ার এটার কারণেই মার্কেট বেড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু কারণ ছিল আজকে এই নিফটি ফিফটির বাড়ার। তো কি সেই কারণ? যদি আমরা এই আদানি গ্রুপের কথা বলি, তো এই আদানি গ্রুপের বিরুদ্ধে এই আমেরিকাতে কিছু ব্রাইবারি কেস রিলেটেড কেস চলছে। তো সেই ব্যাপারে আজকে কিছু খবর এসেছে, দেখতে পাচ্ছেন আদানি গ্রুপ স্টক সার্জ আপ টু 13% আফটার দিস ইউএস কোর্ট অর্ডার ইন ব্রাইবারি কেস এগেন্স্ট গৌতম আদানি অ্যান্ড নেফিউ। তো এই গৌতম আদানি এবং নেফিউ এদের বিরুদ্ধে যে সমস্ত কেস চলছিল, তো সেই ব্যাপারে আমেরিকার কোর্ট কিছু অর্ডার জারি করেছে। আর কি কারণে আদানি গ্রুপের স্টক গুলো বেড়েছে দেখতে পাচ্ছেন, এই নিউ ইয়র্ক কোর্ট তারা কি অ্যাকসেপ্ট করেছে এ প্লি ফর প্রিমোশন কনফারেন্স টু ডিসমিস দ্য কেস এগেন্স্ট গৌতম আদানি অ্যান্ড নেফিউ। তো এই গৌতম আদানি এবং তার ভাইপোর বিরুদ্ধে যে সমস্ত কেসগুলো চলছিল, তো সেই সমস্ত কেসগুলো ডিসমিস করার জন্য একটা পূর্ববর্তী আবেদন এই যে ডিস্ট্রিক্ট কোর্ট তারা অ্যাকসেপ্ট করেছে। যদিও তারা বলে দেয়নি যে গৌতম আদানি এবং নেফিউ এরা নির্দোষ, তবু শুনানির জন্য এই গৌতম আদানি এবং নেফিউ এর যে কনফারেন্স এইগুলো যে অ্যাকসেপ্ট করা হয়েছে, তার কারণে কিন্তু এই আদানি গ্রুপের স্টক গুলো ভালো পারফর্ম করেছে। এছাড়াও আদানি গ্রুপের জন্য আরেকটা ভালো খবর আসছে কি, এখানে দেখতে পাচ্ছেন আদানি গ্রুপ প্ল্যান্স টু ইনভেস্ট ওভার 33,000 crore ফর 3 প্রজেক্ট ইন ওড়িশা। অর্থাৎ ওড়িশাতে 3টে প্রজেক্টের জন্য 33,000 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে আদানি গ্রুপ। এবং এইসব কিছুর কারণে যদি দেখেন আজকে আদানি গ্রুপের স্টক গুলো আলাদাই তেজিতে ছিল। এসিসি দেখতে পাচ্ছেন 5% উপরে বাড়া, আদানি এন্টারপ্রাইজ 8.6%, তারপরে আদানি গ্রিন 11.3%, পোর্টস বেড়েছে 5% উপরে, পাওয়ার 3.6%, অম্বুজা সিমেন্ট 6.3%, এটিজিএল মানে টোটাল গ্যাস এটা 7.6%, এবং এই এনডিটিভি এটা বেড়েছে 7.1%। আর এই এডব্লিউএল এটা থেকে তো আদানি গ্রুপ পুরোপুরি এক্সিট নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন সেই জন্য এতে কোনো তেজি দেখা যায়নি। তো এই আদানি গ্রুপের স্টক বাড়ার জন্য নিফটি ফিফটি কিভাবে বাড়লো? কারণ এই নিফটি ফিফটির মধ্যে আদানি গ্রুপেরও কিন্তু দুখানা স্টক রয়েছে, এক হচ্ছে এই আদানি এন্টারপ্রাইজেস এবং আদানি পোর্টস। মানে ধরুন আজকে এই আদানি গ্রুপের জন্য কোনো খারাপ খবর আসতো বা ধরুন আজকে নিউট্রাল ট্রেড করতো, তাহলে কিন্তু এই যে দুটো স্টক এইগুলোই নিফটি ফিফটিতে সেরকম তেজি কন্ট্রিবিউট করতে পারতো না, তাহলে কিন্তু নিফটি ফিফটি এতটা তেজিতে থাকতো না। অর্থাৎ এই যে আদানি গ্রুপ বেড়েছে সেটাও কিন্তু পরোক্ষভাবে নিফটি ফিফটিতে কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এরপরে চলুন বিভিন্ন ইন্ডাস্ট্রিজ গুলো দেখে নিই কেমন পারফর্ম করেছে। বেশিরভাগই তো ভালো পারফর্ম করেছে। নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন 4.25%, নিফটি নেক্সট ফিফটি 5.5% বেড়েছে, ব্যাংক বেড়েছে 5.67%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 5.54% বেড়েছে, মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 4.75%, তারপরে 100, 200, 500 3.95% বাড়া, 3.96% এবং 3.95%। দেখতে পাচ্ছেন এই তিনটে ইন্ডেক্সই প্রায় একই লেভেলের কাছাকাছি বেড়েছে। তারপরে এই মিড ক্যাপ 50 এটা 4% এর উপরে বাড়া, মিড ক্যাপ 100 এটাও 4% এর উপরে বাড়া, স্মল ক্যাপেও ভালো তেজি এসেছে। এই স্মল ক্যাপ 50 4.62% এবং এই স্মল ক্যাপ 100 এটা বেড়েছে 4.39%। এবং ওভারঅল মার্কেট গ্রোথ আজকের দিনে খুবই স্ট্রং ছিল। যেমনটা দেখতে পাচ্ছেন এনএসসি যে 3,369 খানা স্টক ট্রেড হয়েছে, তাদের মধ্যে পড়া শেয়ারের সংখ্যা মাত্র 341 খানা, আর এখানে বেড়েছে কতগুলো 2960 খানা শেয়ার। আর চলুন এরপর সেক্টর গুলো একটু দেখে নিই। এই নিফটি অটো দেখতে পাচ্ছেন 6.69% বাড়া, তারপরে এই এফএমসিজি 1.54% বেড়েছে, আর এই আইটি দেখতে পাচ্ছেন মাত্র 0.52% বেড়েছে। এই যুদ্ধের জন্য আইটিতে সেরকম কোনো নেগেটিভ ইম্প্যাক্টও পড়েনি, বরঞ্চ এই যুদ্ধের জন্য যেদিন অন্যান্য ইন্ডেক্স গুলো পড়ে যেত সেদিন এই নিফটি আইটি ভালো পারফর্ম করতো। তো দেখতে পাচ্ছেন সেই কারণে এই যে আইটি এখানে তেজি আসেনি, কারণ এর সঙ্গে যুদ্ধের সেরকম সরাসরি সম্পর্ক নেই। তারপরে নিফটি মিডিয়া প্রায় 3% বাড়া, মেটালও বেড়েছে 2.69%, ফার্মা সামান্য 0.56% বেড়েছে, পিএসইউ ব্যাংক প্রাইভেট ব্যাংক দেখতে পাচ্ছেন সব 5.5% এর কাছাকাছি বাড়া, এবং এই নিফটি রিয়েলটি এখানে তেজি সব থেকে বেশি এসেছে 6.75%। আর এতদিন যখন মার্কেট পড়ছিল এখানে অনেকেই বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন বা বিক্রি করবেন ভাবছিলেন, কিন্তু আজকের দিনে এই মার্কেট রিকভার করার পর অনেকেরই মনে হচ্ছে এই যখন পতন হয়েছিল তখন আরো বেশি কিনে রাখা দরকার ছিল। আর সেটাই আপনাদের বলি, এই মার্কেটে যখন প্রাইস হাই দেখতে পাবেন তখন কোম্পানির যে ভ্যালুয়েশন সেটা কিন্তু খারাপ থাকে। আবার এই যুদ্ধের সময় যখন দেখতে পাচ্ছিলেন এই যে প্রাইস
এগুলো করা ছিল, তার মানে কি সেই কোম্পানির যে ভ্যালু সেটা কিন্তু খুব ভালো ছিল। তো এই ব্যাপারে ওয়ারেন বাফেট জি আমাদের বলেন কি, প্রাইস ইজ হোয়াট ইউ পে, মানে দাম সেটাই যেটা তুমি পেমেন্ট করছো, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট, অর্থাৎ আপনি যখন কম দামে কোনো জিনিস পাচ্ছেন, ভালো জিনিস পাচ্ছেন, সেটাই কিন্তু আপনার জন্য ভ্যালুয়েবল। তবে এমন নয় যে আজকের দিনে এই ইন্ডেক্স বেড়ে গেছে এরপরে আর স্টক বাড়বে না। তো এরপরে এই যে ইন্ডেক্স রয়েছে, মানে এই নিফটি বলুন, তার সঙ্গে সঙ্গে এই সেন্সেক্স, এগুলোকে একটু স্টেবল হতে দিন। যখন দেখবেন এই খুব বড় তেজিমন্দি আসছে না, তখন আবার নতুন করে ইনভেস্ট করতে পারবেন। এখনো অনেক স্টক টপ লেভেল থেকে কিন্তু 50 থেকে 60% পর্যন্ত নিচে পাওয়া যাচ্ছে। এই মার্কেট আপনাকে বারবার সুযোগ দেবে, আজকের দিনে যে বেড়েছে কালকের দিনে কিছুটা প্রফিট বুকিংও কিন্তু দেখতে পেতে পারেন। এছাড়াও আজকে আরো একটা জিনিস আমাদের সামনে এসেছে, তো মার্কেটের তেজির জন্য এই যে জিনিসটা, এটা অনেকেই হয়তো এড়িয়ে গেছেন। তো কি সেই জিনিস, আজকের দিনে আরবিআই যে এমপিসির মিটিং, তার আউটকাম সামনে চলে এসেছে। যেমনটা অনুমান করাই যাচ্ছিল, এই এমপিসির মিটিং এ কোনো প্রকার রেট কাট হবে না। তো দেখতে পাচ্ছেন এর আগেই রেট এটা ছিল 5.25%, তো সেটাই রাখা হয়েছে আবার 5.25%। ডেটও দেখতে পাচ্ছেন আজকের ডেট রয়েছে এই 8 এপ্রিল। এই আরবিআই পরবর্তীকালে রেট কাটের ব্যাপারে কি বলছে দেখতে পাচ্ছেন, আরবিআই এটাই বলছে এই যে ইনফ্লেশন সেটা তাদের টার্গেটে থাকবে, এই ইনফ্লেশন কন্ট্রোলে এলেই তারপরে এই যে রেট কাট সেগুলো করার জন্য চিন্তা ভাবনা করা হবে, এবং এই ইনফ্লেশন এটাকে কন্ট্রোল করাই এই আরবিআই এর কিন্তু বর্তমান লক্ষ্য রয়েছে। আর এই ইনফ্লেশন কেমন রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এই মার্চ 12 যে লেটেস্ট এসেছিল, সেখানে ইনফ্লেশন একটু বেশি এসেছিল। আগে দেখতে পাচ্ছেন 2.73% ছিল, সেখান থেকে বেড়ে 3.21% হয়ে গিয়েছিল, এবং অনুমান যেটা ছিল তার থেকেও কিন্তু এই যে ইনফ্লেশন এটা বেশি এসে গিয়েছিল। তো এইগুলো সবই খারাপ মার্কেটের জন্য। তো আরবিআই সেটাই বলছে এই যে ইনফ্লেশন এটাকে তারা কন্ট্রোলের মধ্যে আনবে। এছাড়াও এই যে জিডিপি এর যে ফোরকাস্ট, সেটাও আরবিআই সামনে রেখেছে। এইখানে দেখতে পাচ্ছেন আরবিআই কি করেছে, ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর এই জিডিপির যে গ্রোথ ফোরকাস্ট সেটা কমিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কাটস কমিয়ে কত করেছে, 6.9%। কিসের জন্য দেখতে পাচ্ছেন, অ্যামিড গ্লোবাল রিস্ক। তো এই গ্লোবাল টেনশন দেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই মিডল ইস্টে এত বড় টেনশন শুরু হয়েছে, ক্রুড অয়েলের দাম বেড়ে যাচ্ছে। তো এই সব কিছুর কারণেই এই যে জিডিপির গ্রোথ ফোরকাস্ট সেটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। তো কেন বলছি কমিয়ে দেওয়া হয়েছে, কারণ দেখতে পাচ্ছেন এটা এর আগের বছর মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর যে এস্টিমেট ছিল 7.6%, তার থেকে কিন্তু অনেকটাই নিচে। আর এটা তো গেল জিডিপির ফোরকাস্ট। ইনফ্লেশনের কেমন কি ফোরকাস্ট রাখছে, এই ইনফ্লেশন দেখতে পাচ্ছেন এর যে ফোরকাস্ট এটা রেখেছে 4.6%, অর্থাৎ ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এ এই যে ইনফ্লেশন এটা 4.6%-এর আওতায় থাকবে। এছাড়া কোয়ার্টার ওয়াইজ এই যে ডেটা সেগুলো সামনে রেখেছে। তো এই রিয়েল জিডিপি যে গ্রোথ এটার যদি দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার ওয়ানে তারা ফোরকাস্ট করছে 6.8% আসবে, কোয়ার্টার 2 এ 6.7% আসবে, তারপরে এই কোয়ার্টার 3 এখানে 7% আসবে, এবং কোয়ার্টার 4 এ আসবে 7.2%। আর এই যে ইনফ্লেশন এর কোয়ার্টার ওয়াইজ কেমন ডেটা সামনে রেখেছে, মানে এই ফোরকাস্ট এই কোয়ার্টার ওয়ানে দেখতে পাচ্ছেন এই 4% রেখেছে, কোয়ার্টার 2 একটু বেড়ে যাবে 4.4% রেখেছে, এবং কোয়ার্টার 3 তে বলছে এই যে ইনফ্লেশন এটা একদম পিক লেভেলে থাকবে, 5.2%-এর উপরে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে কোয়ার্টার 4 এর ফোরকাস্ট এটা রেখেছে 4.7%। তো এখানে ইনফ্লেশন এগুলো একটু হাইস্ট লেভেলে রাখলেও তো এটাও বলতে পারেন কিছুটা পজিটিভ সেন্টিমেন্ট কিন্তু বাজারে এনেছে। কি কারণে বলছি, কারণ এই রিয়েল জিডিপি এবং তার সঙ্গে সঙ্গে যে ইনফ্লেশন এটা যোগ করলে বেরোয় হচ্ছে নমিনাল জিডিপি। তো এখানে দেখতে পাচ্ছেন যদি এই কোয়ার্টার 1 জিডিপি এবং তার সঙ্গে সঙ্গে এই কোয়ার্টার 1 এর ইনফ্লেশন এগুলো যোগ করেন, এটা 10-এর উপরে আসছে। এই কোয়ার্টার 2 এও দেখতে পাচ্ছেন 10-এর উপরে আসছে, তারপরে এই কোয়ার্টার 3 এইখানে দেখতে পাচ্ছেন 12-এর কাছাকাছি পৌঁছে যাবে, এবং এই কোয়ার্টার 4 এটাও কিন্তু 10-এর উপরে রয়েছে, অর্থাৎ এই যে নমিনাল জিডিপি এটা কিন্তু ডবল ডিজিটে থাকবে। তো এটাও কিন্তু মার্কেটের জন্য কিছুটা পজিটিভ। আর কোন রিস্ক ফ্যাক্টর গুলো সামনে রেখেছে, প্রথমত এই যে ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট এটা তো সামনে রেখেছে, এই ক্রুড অয়েলের প্রাইস এটা যে বেড়ে গেছে এটাই একটু চিন্তার ব্যাপার। কি অনুমান করছে আরবিআই, যে ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারে তেলের যে অ্যাভারেজ কস্ট এটা থাকবে $85 পার ব্যারেল। আর এই যে কারেন্সি মানে আমাদের রুপি দুর্বল হচ্ছিল, তো সেই ব্যাপারে আরবিআই কি বলছে, আরবিআই এটাই বলছে কোন একটা স্পেসিফিক লেভেলে এই আইএনআর কে আটকে রাখা তাদের লক্ষ্য নয়, তাদের কি লক্ষ্য, যেন রুপিতে এই এক্সেসিভ ভলিটিলিটি না আসে। আর কি কারণের জন্য ইনফ্লেশন টার্গেট এতটা বাড়ালো, দেখতে পাচ্ছেন দা লাইকলি ইমার্জেন্সি অফ এল নিনো কন্ডিশন রিমেন্স এ রিস্ক ফর ফুড প্রাইস এন্ড এগ্রিকালচার আউটপুট। তো এই এল নিনো এটা একটা আবহাওয়ার ব্যাপার, তো এই কন্ডিশনের জন্য এই ফুড প্রাইস এবং তার সঙ্গে সঙ্গে এই যে এগ্রিকালচার আউটপুট সেখানে সমস্যা দেখা যেতে পারে। তো এইসব কিছুর কারণে এই যে ইনফ্লেশন সেটা কিছুটা বাড়তে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আরবিআই তারা কি স্ট্যান্স বজায় রেখেছে, তারা নিউট্রাল স্ট্যান্স বজায় রেখেছে, অর্থাৎ পরবর্তীকালে বিভিন্ন ডেটা দেখে তারা সিদ্ধান্তগুলো নেবে। আর আমাদের ইন্ডিয়ান মার্কেট তো ভালো পারফর্ম করেছে, এরপর চলুন গ্লোবাল মার্কেট একবার দেখে নিই। এখানে জার্মানির মার্কেট ড্যাক্স দেখতে পাচ্ছেন 5%-এর উপরে বাড়া, ফুটসি 100 2.86% বেড়েছে, ক্যাক 40 বেড়েছে 4.83%, ইউরো স্টক্স 5%-এর উপরে বাড়া,
তারপরে যদি এশিয়ান মার্কেটগুলো দেখি, জাপানের মার্কেট নিক্কেই 5.39% বেড়ে বন্ধ হয়েছে। সাংহাই এটাও 2.69% বাড়া, হ্যাংসাং এটাও 3%-এর উপরে, এবং এই কোসপি সাউথ কোরিয়ার মার্কেট এটাও 6.87% বেড়ে বন্ধ হয়েছে। অর্থাৎ আজকের যে তেজি সেটা গ্লোবাল লেভেলে দেখতে পাওয়া গেছে। আর এরপর চলুন ইন্ডিয়ান মার্কেটের টপ গেনার এবং লুজার গুলো একবার দেখে নিই। আজকে তো বেশিরভাগ স্টকই ভালো পারফর্ম করেছে, তো সেরকম যদি 10-12টা স্টক দেখি, দেখতে পাচ্ছি এই চোলামণ্ডলম এটা 16%-এর উপরে বাড়া। তারপরে এই পাইন ল্যাবস এটা বেড়েছে 11%। এরপরে ফোর্স মোটরস এখানে খুব ভালো তেজি এসেছে, 11%-এর উপরে বেড়েছে। এটা খুবই একটা ইন্টারেস্টিং কোম্পানি। তারপরে এই অশোক লেল্যান্ড এটাও বেড়েছে 12.67%। আর এই রিয়েল এস্টেট এই গোটা সেক্টরটা তো ভালো পারফর্ম করেছে। এখানে দেখতে পাচ্ছেন এবিআরইএল এটা 6.77% বাড়া। তারপরে ক্রুড অয়েলের প্রাইস পড়ে যাওয়ার কারণে এই যে ইন্ডিগো এটা 8%-এর কাছাকাছি তেজি দেখিয়েছে। তারপরে রিয়েল এস্টেটের আরো একটা কোম্পানি প্রেস্টিজ এস্টেট প্রায় 8.5% আপ। বিএলএস ইন্টারন্যাশনাল এটাই পাসপোর্ট ভিসা সংক্রান্ত কোম্পানি, তাই মিডল ইস্টের টেনশন কমলে এদের যে ব্যবসা সেটা আবার স্বাভাবিক হতে পারে, সেই কারণে দেখতে পাচ্ছেন 9%-এর কাছাকাছি বাড়া। এরপরে টায়ার রিলেটেড বিভিন্ন কোম্পানিতে তেজি এসেছে, কারণ এই টায়ার এদের একটা কাঁচামাল হচ্ছে ক্রুড অয়েল। তো এই ক্রুড অয়েলের প্রাইস পড়ে যাওয়াতে এই জেকে টায়ারের মতো কোম্পানি 7.5%-এর কাছাকাছি বেড়েছে। অন্যান্য কোম্পানিগুলো বেড়েছে, তো এগুলো শুধু উদাহরণ হিসেবে রাখছি। তারপরে এই পেন সেক্টরের কোম্পানি, এই পেন্টসে ক্রুড অয়েল ব্যবহার হয়, দেখতে পাচ্ছেন 4.5%-এর উপরে বেড়েছে। তারপরে সিমেন্ট সেক্টর এখানেও ক্রুড অয়েল অপরিহার্য, এটা প্রায় 6% বাড়া। তারপরে এই লার্সন টুব্রো এর তো মিডিল ইস্টে বড় ব্যবসা রয়েছে, মিডিল ইস্ট থেকে এই কোম্পানির প্রায় 50% ব্যবসা আছে। তো এই যুদ্ধ যখন এক্সট্রিম লেভেলে চলছিল তখন এই লার্সন টুব্রো এতে বড় পতন আসছিল, তো এই সিজ ফায়ারের কারণে দেখতে পাচ্ছেন 7.70% বেড়ে গেছে। আর পড়েছে কোনগুলো, যেই ধরনের কোম্পানিগুলো ক্রুড অয়েলের প্রাইস বাড়ার কারণে বাড়ছিল সেগুলোতেই আজকে পতন এসেছে। এই অয়েল ইন্ডিয়া এটাই ক্রুড অয়েল এটা প্রডিউস করে থাকে, 4.5% ডাউন দেখতে পাচ্ছেন। তারপরে কোল ইন্ডিয়া এই ক্রুডের দাম বৃদ্ধির কারণে এই যে কোল এর চাহিদা বেড়েছিল, এটা 3% ডাউন হয়েছে। তারপরে এই ওএনজিসি এরাও এই ক্রুড অয়েল প্রডিউস করে থাকে, এটাও দেখতে পাচ্ছেন ভালোই পতন ছিল, যদিও শেষের দিকে কিছুটা রিকভারি দেখিয়েছে। আরো কিছু কোম্পানি পড়েছে, জাইডাস ওয়েলনেস 3.24% ডাউন। তারপরে ডিসিএমসি দাম এটাও 3% পড়া। ন্যালকো এটা পড়েছে 2.81%, এবং এই এমভি ফটোভোল্টিক এটাও 3%-এর কাছাকাছি পড়েছে। আর এরপরে যদি গোল্ড সিলভার দেখি, এই গোল্ড সিলভারেও কিন্তু আজকে মার্কেটের সঙ্গে সঙ্গে তেজি ফিরে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন গোল্ড আজকের দিনে 1.65% বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সিলভার এটাও বেড়েছে 5.80%। তো এর আগে দেখতে পেতাম যখন এই যুদ্ধ বাড়তো তখন গোল্ড সিলভার বাড়তো, কিন্তু এখন এই উল্টো পরিস্থিতি কেন দেখা যাচ্ছে? দেখুন, এই মার্কেট বিভিন্ন ফ্যাক্টরের উপর কিন্তু চলে। বর্তমানে এই যে যুদ্ধ লেগে গিয়েছিল এই কারণে গোল্ড সিলভার কেন পড়ছিল? কারণ এই যুদ্ধের জন্য এই যে ডলার সেখানে কিন্তু ডিমান্ড তৈরি হয়ে গিয়েছিল, কারণ এই ডলারের মাধ্যমে আমাকে ক্রুড অয়েল কিনতে হয়, আর এই ক্রুড অয়েল এটা দামি হয়ে উঠছিল। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে আমেরিকার যে ডলার ইন্ডেক্স এটা পড়ে গেছে, এবং এরই উল্টো দিকে এই যে গোল্ড সিলভার এখানে কিন্তু তেজি ফিরেছে। আর আমাদের ইন্ডিয়ান রুপি এটাও দেখতে পাচ্ছেন অনেকটা শক্তিশালী হয়ে উঠেছে, 95-এর উপরে উঠে গিয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে 92-এর কাছাকাছি নেমে এসেছে, এটাও যথেষ্ট পজিটিভ ব্যাপার। আর ভিডিও শেষে ছিল নিফটি একবার দেখে নিই। এই নিফটির মধ্যে দেখতে পাচ্ছেন 41টা দিয়ে পজিটিভে বন্ধ হয়েছে, এবং 9টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে, এবং যেগুলো বেড়েছে সেগুলোতে এক্সট্রিম তেজি এসেছে। যদি এই নিফটির মধ্যে টপ গেনার দেখতে পাচ্ছেন, টপ যে 5খানা গেনার রয়েছে এগুলো সবই 8%-এর উপরে বাড়া। এই শ্রীরাম ফাইন্যান্স 10%-এর উপরে বেড়েছে, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল 8.75% বাড়া, আদানি এন্টারপ্রাইজেস বেড়েছে 8.65%, আইচার মোটর 8.55% বেড়েছে, এবং এই ইন্ডিগো এটা বেড়েছে 8%। এছাড়াও এই নিফটিতে 4 থেকে 5% বেড়েছে এরকম স্টকের সংখ্যাও কিন্তু অনেক। আর যেগুলো পড়েছে তাদের পার্সেন্টেজ খুব বেশি নয়, যেমন দেখতে পাচ্ছেন কোল ইন্ডিয়া এটা পড়েছে 3.02%। আর এরপরে যে কোম্পানিগুলো সেগুলো দেখতে পাচ্ছেন 1% বা 1%-এর কম পড়া। এই টেক মাহিন্দ্রা 1.35% ডাউন, নেসলে ইন্ডিয়া পড়েছে 0.67%, উইপ্রো 0.55% ডাউন, এবং এই সান ফার্মা এটা পড়েছে 0.29%। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।